সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে। ট্রাম্প ভার্সেস স্টেটস, বিভিন্ন স্টেটস ভার্সেস কোর্ট, কি হচ্ছে, কেন? বার্থ রাইট সিটিজেনশিপ অর্থাৎ জন্মসূত্রে আপনি যদি আমেরিকান নাগরিক হন, আপনি এখানে জন্ম হলেই আপনি আমেরিকান নাগরিক, এই ব্যাপারটিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের ব্যাপক নাকচ এই ব্যাপারটিতে আছে তাদের, এবং তারা বলছে এটি বাতিল হয়ে যাওয়া দরকার। এটি নিয়ে শুনানি আছে আগামী মাসে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এটি শুনানি নেবেন। দিস ইজ এ বিগ, অনেক বড় একটি ব্যাপার। অর্থাৎ আপনার বাবা অথবা মা কাউকে না কাউকে ইউএস সিটিজেন হতে হবে। যদি আপনার এখানে জন্ম হয় তখন আপনি সিটিজেনশিপ পাবেন, না হলে পাবেন না। আরেকটি ব্যাপার হচ্ছে, এই পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্পেশালি প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রাহ্য করে আসছেন কোর্টকে। কোর্টের সেরকম কোনো পাত্তাই দিচ্ছেন না, যা তার যেটি মতামত সেটি করে যাচ্ছেন। কোর্ট কি, সুপ্রিম কোর্ট স্পেশালি ইম্পোজ করবে কিনা ইটস পাওয়ার, কারণ আমাদের তিনটি বিভাগ আছে, তার মধ্যে একটি সুপ্রিম কোর্ট, একটি হলো প্রেসিডেন্সি, আরেকটি হলো কংগ্রেস। কে জয়ী হবেন? এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, স্পেশালি ইউএস গভর্নমেন্ট রাইট নাও, উনি হচ্ছেন প্রধান, এডুকেশন সিস্টেমের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছেন, যেটি মোটেও শুভ লক্ষণ নয়। এছাড়া থাকবে ইউক্রেন, গাজা প্রসঙ্গ, বাংলাদেশ, পাকিস্তানের ব্যাপক ডেভেলপমেন্ট, নতুন ডেভেলপমেন্ট, সেটি নিয়ে আলোচনা থাকবে। বার্মাতে আমেরিকান উপদেষ্টারা টিমস, ইউএস টিমস আর দেয়ার, কেন হঠাৎ করে, এবং ব্যাপক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, এবং তারা বাংলাদেশও সফর করছেন বিভিন্ন সময়ে। এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে। কেন এই ডেলিগেটসগুলো যাচ্ছেন, এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজ আমার সাথে এই আলোচনায় যোগ দিচ্ছেন সাংবাদিক, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা আর দেরি না করে আলোচনায় চলে যাব। আমি হাসান ফেরদৌস আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্নভাবে তার ক্ষমতা বিস্তার করে যাচ্ছেন। অনেকেই বলছেন তিনি ওভারস্টেপ করছেন বিভিন্ন জায়গায়। এ পর্যন্ত তেমন কোনো বাধার মুখে পড়েনি, কিন্তু আমরা জানতে পারছি যে বিভিন্ন স্টেটে উনি চ্যালেঞ্জের মুখে পড়ছেন। বিভিন্ন ফেডারেল কোর্টে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু দোজ আর ফেডারেল কোর্টস। সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত তেমন বাধার মুখে পড়েননি। আসলে এটি যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বোঝান যে এটি শেষ কোথায়, বা এটি আসলে কোন অবস্থানে আছে, কেন এটি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য? এই সিস্টেমটা যদি না থাকে তাহলে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? রবি ভাই, আপনাকে ধন্যবাদ। নাকি ভাই, সালাম আলাইকুম, দেখে ভালো লাগছে। ভাই, আপনি শুরুতেই বলেছেন যে আমেরিকায় যে ক্ষমতার যে বন্টন, তাতে তিনটি বিভাগের সমান সমান অধিকার। তিনটি বিভাগ মানে এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, 2 নম্বর কংগ্রেস, এবং 3 নম্বর সুপ্রিম কোর্ট, সমান সমান। এটা কো-ইকুয়াল পার্টনার বলি আমরা। কিন্তু রিপাবলিকানরা গত দীর্ঘদিন থেকে, লাস্ট 50 ইয়ার্স ধরে, কনজারভেটিভ রিপাবলিকান থিওরি অ্যাডভান্স করে। তা হচ্ছে যে এক্সিকিউটিভ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি আদার 2 ব্রাঞ্চেস। সবচেয়ে বেশি পাওয়ারফুল বডি হচ্ছে এক্সিকিউটিভ, কারণ দেশ চালানোর দায়িত্ব তাদের। এর একটা তত্ত্ব বের করেছে, নাম হচ্ছে ইউনিটারি থিওরি অফ এক্সিকিউটিভ পাওয়ার। ইউনিটারি, সবচেয়ে ক্ষমতাবান ব্রাঞ্চ হচ্ছে এক্সিকিউটিভ। এই তত্ত্ব ব্যবহার করেই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রেসিডেন্সি এই আর্গুমেন্টটা প্লেস করেছে যে কোর্ট, বিশেষ করে ফেডারেল কোর্ট, সুপ্রিম কোর্ট নয়, ফেডারেল কোর্ট বা স্টেট কোর্ট, কোনোভাবেই ফেডারেল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ করতে পারে না। ধরো যাক, মিশিগানের এক কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশকে ডিনাই করলো। ট্রাম্প প্রশাসন বলছে যে এই করার অধিকার থাকা উচিত নয় কোনো ফেডারেল কোর্টের, কেননা প্রেসিডেন্টের দায়িত্ব অনেক বেশি, তাদের দাবি। এবং সেই যুক্তিতে তারা, আপনারা দেখেছেন গত সপ্তাহে হোয়াইট হাউসে ইন্টারেস্ট এখানে মিটিং হচ্ছিল, যেখানে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলছেন যে it makes no sense for the state courts to reject or oppose the federal government's decisions. আমরা যা করছি, আমাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার স্টেট কোর্টের নেই। কেমন? কারণ আমরা সারা দেশে দায়িত্ব পালন করছি, আমাদের কাজের কনসিকুয়েন্স অনেক বেশি। কিন্তু এর পাল্টা জবাব হচ্ছে এই যে, শুধু যেটা বললাম আমরা, যে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু চলে নিয়ম মাফিক, আইন আছে, শাসনতন্ত্র আছে।
যে শাসনতন্ত্র স্পষ্ট করে বলেছে যে কোনটা কতটুকু তোমার সীমা। আমি এক্সাম্পল দিয়ে মনে করা যায়, ডোনাল্ড ট্রাম্প সাহেব এককভাবে বিভিন্ন দপ্তরের বাজেট কাটছাট করছেন, চাকুরি থেকে বিদায় দিচ্ছেন, যা করার অধিকার তার নেই। কারণ পার্টসের ক্ষমতা, টাকা স্যাংশন করার, ডিসবার্স করার ক্ষমতা কংগ্রেসের। খরচ করবেন আপনি, কিন্তু কিভাবে খরচ করবেন তা বলে দেবে কংগ্রেস। একইভাবে আপনি ঢালাও ভাবে ইমিগ্রেন্টদেরকে লিগাল অথবা ইলিগাল দেশ ত্যাগ বাধ্য করবে, তার অধিকার আপনার মধ্যে নেই। কারণ বলা আছে যে প্রতিটি লোকে তার ব্যবহার ডিফেন্ড করবার, এক্সপ্লেন করবার অধিকার আছে আদালতে। আপনি পাঠাতে পারেন, ঠিক আছে, এই লোকটি অন্যায় কাজ করেছে, বেআইনি ভাবে আছে, বাট ইউ মাস্ট গিভ এন অপরচুনিটি টু ডিফেন্ড হিমসেলফ ইন দ্য কোর্ট। কেমন? এইটাকে সম্পূর্ণ অতিক্রম করে ডোনাল্ড ট্রাম্প সাহেব অলমোস্ট এককভাবে তার এই ইউনিটারি অথরিটি ইম্পোজ করছেন। কনফ্লিক্ট এখানে বাড়ছে। কিন্তু আপনি যেটা বললেন, আমরা আগের থেকে জানি তিনি কি করবেন। তিনি স্পষ্ট করে বলেছেন আমি এই করতে চাই। আমি বলে এটা আমাদের জন্য শকিং নয়, সারপ্রাইজিংও নয়। লক্ষণীয় যে কংগ্রেস কিন্তু পুরোপুরি ট্রাম্প সাহেবের নিয়ন্ত্রণে, সুপ্রিম কোর্টও দেখা যাচ্ছে যে ট্রাম্প সাহেবের নিয়ন্ত্রণে। শুধুমাত্র ফেডারেল কোর্টগুলো দেখতে পাচ্ছি আমরা, সারা দেশ জুড়ে ফেডারেল কোর্টের ব্রাঞ্চেস আছে, তারা রেজিস্ট করছে 19টি কেস। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি লিটারালি 19টা কেসে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই ডিপোর্টেশন অর্ডার চ্যালেঞ্জ হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি আমরা রহিত হয়েছে। বাধ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে তার সিদ্ধান্ত বদলাতে। তিনি চ্যালেঞ্জ করেছেন, উপরে কোর্টে গেছেন আলটিমেটলি। যেমন আপনি বললেন 14th অ্যামেন্ডমেন্টের কথা, 14th অ্যামেন্ডমেন্টের কথা, এটা আমরা জানি কি শাসনতন্ত্রে উল্লেখ করা আছে। কি বলে, বলা আছে যে আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেন তাহলে এই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার পুরোপুরি আপনার আছে। 14th অ্যামেন্ডমেন্ট দ্বারা, ঠিক সিভিল ওয়ারের পর এই আইনটি হয়েছিল মূলত কালো মানুষদের সিটিজেনশিপ দেওয়ার জন্য। এখন সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। এইটি বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প সাহেব। এবং আলটিমেটলি আপনি যেটা বললেন, এখন মামলাটা গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে তারা আগামী সপ্তাহ থেকে ওরাল আর্গুমেন্ট নেওয়া শুরু করবে। আমরা ভেবেছিলাম যে হয়তো এই ইস্যুটা তারা গ্রহণই করবে না, কারণ খুব কন্ট্রোভার্সিয়াল, এবং সুপ্রিম কোর্ট যদি আইন মেনে চলে তাহলে তাকে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ইচ্ছার বিরুদ্ধে যে এই অ্যামেন্ডমেন্টের পক্ষে বলতে হয়। কিন্তু আমরা জানি যে এই সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট যে প্রতিটি প্রশ্নে বা প্রায় প্রতিটি প্রশ্নে ট্রাম্প সাহেবের মতামতকে, ইচ্ছাকে সম্মান করেছেন। আমার ধারণা ছিল যে এই কোর্ট শুনবেই না, এই কারণে যে যদি এই কোর্ট রায় দেয় যে 14th অ্যামেন্ডমেন্টে তোমার সিটিজেনশিপের রাইট নাই, তার মানে সরাসরি ভায়োলেট করছে সে কনস্টিটিউশনকে। এই 100 বছর আগে এই প্রশ্নে এই সুপ্রিম কোর্টই মীমাংসা রায় দিয়েছে। সেক্ষেত্রে আবার তার রিভাইজ যদি করে এবং আগের সিদ্ধান্ত বদলায়, তার মানে এই কোর্টটা পুরোপুরি ট্রাম্প সাহেবের অনুগত হয়ে পড়ে। যে কারণে আমি ভেবেছিলাম যে হয়তো নেবে না, নিচ্ছে যে এতে আমার ভয় হচ্ছে হয়তো বা এই কোর্ট ট্রাম্প সাহেবের ইচ্ছাকে দাম দেবে, আইনকে নয়, শাসনতন্ত্রকে নয়। মজার ব্যাপার হচ্ছে আপনারা দুজনেই এই ব্যাপারে একটু মন্তব্য করতে পারবেন। যখনই বেশ কিছুদিন আগে, বছর 2-3 আগে আমি একটি লেখা লিখেছিলাম, কিন্তু এটা কোথাও প্রকাশ করিনি। সেটা হচ্ছে 14টি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। সেখানে প্রসঙ্গক্রমে আমার বেশ কিছু রিসার্চ করতে হয়েছিল। তখন আমি ঘুরতে যাইনি, আমি কাভার করতে গেছিলাম স্টোরি রোহিঙ্গা ক্যাম্পেও। তখন দেখলাম বার্মিজ গভর্নমেন্ট একটি রুল জারি করেছিল 1978 সালে এবং পুনরায় 1983 সালে বা 82 সালে, যার মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই বার্মাতে বা মায়ানমারে এসেছেন 1611 সালের আগে কখনো না কখনো, তাহলে না হলে আপনার সিটিজেনশিপ থাকবে না। যে অবস্থা হয়েছে রোহিঙ্গাদের। আমি গত পরশু আরেকটি রিসার্চ পেপার পড়ছিলাম, সেখানে হঠাৎ করে চোখ আসলো যে ইটালির যে নতুন গভর্নমেন্ট, তারা একটি রুল জারি করেছেন যে আপনাকে এখন থেকে সিটিজেনশিপ আবেদন করতে হলে অনেকগুলো নিয়ম পালন করতে হবে। যদি স্পেশালি আপনি ইউরোপ থেকে করে থাকেন, ইউরোপের বাইরে থেকে একটু ডিফারেন্ট, এবং সেটা নাকচ হওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি। সেখানে একটি জায়গায় লেখা আছে আপনাকে কোনো না কোনোভাবে 1861 সালের পর থেকে লিনিয়েজ আছে ইটালিয়ান বংশোদ্ভূত, সেটাকে প্রমাণ করতে হবে। সো এই বার্থ রাইট সিটিজেনশিপে সেই কোনো তারিখ দেয়া নাই, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বাবা বা মা কোনো একজন ইউএস সিটিজেন।
এখন যারা অনুষ্ঠানটি দেখছেন এবং আপনারা নিজেরা জানেন এই দেশটি কিন্তু আমরা এখন অনেক কিছু লিবারাল হওয়ার ফলে সিভিল রাইট প্রতিষ্ঠা পাওয়ার পরে অনেক কিছু পেয়েছি, ভোটিং রাইটস বলুন, সম্পত্তি কেনার যে অনুমতি, এবং এই দেশেই নিয়ম ছিল যে ইন্ডিয়ান বংশোদ্ভূত কেউ এখানে জমি জমা কিনতে পারবে না কোনোদিন, কনস্টিটিউশনেই ছিল, সেটিও পরিবর্তন এসেছে। 5টি সাদা লোকের ভোট 5টি কালো লোকের ভোট একটি সাদা লোকের ভোটের সমান, এই দেশের লাই। ম্যাকার্থিজম, যখন কমিউনিজম শুনলেই আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো, এখন আসছে বার্থ রাইট সিটিজেনশিপ। সো নাকিব রহমান, আমি আপনার কাছে শুনবো আপনার মতামতটি। আসলে এটার ভয়াবহতা, অনেকেই বলে থাকেন হ্যাঁ তাই তো, জন্ম হলেই এই যে যারা সাউথ আমেরিকা থেকে আসছেন তারা এটি লোপাট করে নিয়ে যাচ্ছেন, ইভেন বাংলাদেশ থেকে অনেকে আসেন, প্ল্যান করে আসেন, লোপাট করে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটির ভয়াবহতা, এটি ক্ষুদ্র একটি ব্যাপার, কিন্তু এর ভয়াবহতা কোথায় সেটি আপনার কাছে জানতে চাবো। আপনি ছোট্ট করে এখানে মতামতটা জানাবেন। কিন্তু আপনার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে আপনি একজন এডুকেটর, ইউ আর এ প্রফেসর। এই যে আমেরিকার সরকার এডুকেশন সিস্টেমের উপর একটি যুদ্ধ জারি করে দিয়েছে, এবং যদি আপনি তাদের মতামতের সাথে একমত না হন, সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আপনার ফান্ডিং কেটে ফেলা হবে। সো ইউএস গভর্নমেন্ট ভার্সেস দ্য ইউএস এডুকেশন সিস্টেম। এই এখন হার্ভার্ড বলছে আমি নথি স্বীকার করবো না, আমার সিস্টেমের মধ্যে আমি থাকবো, আমি তোমার কাছে নথি স্বীকার করবো না, যার ফলে তাদের $2.2 বিলিয়ন, আমার মনে হয় $2 বিলিয়ন 2.2, থ্যাংক ইউ, কেটে ফেলা হচ্ছে। এটির ভয়াবহতা আপনি কিভাবে দেখেন? দুটি প্রশ্ন রইল আপনার কাছে, প্লিজ। জি, অনেক ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, আমি ওনার কথার সাথে পুরোপুরি একমত। এখানে নতুন করে যোগ করার কিছু নাই। তবে আমি যেটা যোগ করতে চাই সেটা হলো যে আমরা যদি দেখি যে এই সুপ্রিম কোর্টের যে কম্পোজিশন, যে তিনজন বিচারপতি, নেইল কাভানো, তারপরে গোরসিচ এবং অ্যামি কমি ব্যারেট, এই তিনজনকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন। সো তাদের একটা লয়্যালটি আছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি। এর বাইরে জাস্টিস ক্লেমেন্সের যে মানে নীতি নৈতিকতা বিরোধী, মানে কনজারভেটিভ লিনিয়েন্সি আমরা দেখেছি, যে তিনি কোনো নীতি নৈতিকতার ধার ধারেন না, তিনি সম্পূর্ণভাবে একেবারে কনজারভেটিভ দিকে তিনি মতামত দেন। এর বাইরে চিফ জাস্টিস রবার্টস, তিনি যদিও কনজারভেটিভ, কিন্তু তিনি মাঝে মাঝে একটা ডিসাইসিভ রোল প্লে করেন। সো এই যে সুপ্রিম কোর্টের যে কম্পোজিশন, এর মধ্যে থেকে খুব মানে ফেভারেবল আউটকাম পাওয়াটা একটু কঠিন, কিন্তু তারপরেও আমার বিশ্বাস যে আমরা দেখেছি এর আগেও অ্যামি কমি ব্যারেট এবং নীল গোরসিচ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দু এক জায়গায় এবং রিপাবলিকানদের সাথে দু এক জায়গায় কিন্তু দ্বিমত পোষণ করেছেন। সো সেই জায়গাটায় কিছুটা হয়তো আশার আলো আমরা দেখতে পাবো। আমার বিশ্বাস যে এন্ড্রি রবার্টস এখানে, জাস্টিস রবার্টস এখানে তিনি তার ভূমিকাটা পালন করবেন। তিনি সবসময় কিন্তু একটা মধ্যপন্থা অবলম্বন করেছেন। কিন্তু জাস্টিস ক্লেরেন্স থমাস এবং কাভানোর ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী না, বাকিদের ব্যাপারে আমি কিছুটা আশাবাদী। এবং 14th অ্যামেন্ডমেন্টের যে বিষয়টা হাসান ফেরদৌস ভাই পরিষ্কার বলেছেন, যে সেকশন 1 14th অ্যামেন্ডমেন্টে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অল পারসন বর্ন or naturalized in the United States and subject to the jurisdiction thereof are citizens of United States and of the state wherein they reside. No state shall make or enforce any law which shall abridge the privilege or immunities of citizens of United States, nor shall any state deprive any person of life, liberty, or property without due process of law, nor deny to any person within its jurisdiction the equal protection of laws. So এখানে আইনটা কিন্তু একেবারেই পরিষ্কার। এই পরিষ্কার আইনের মানে জিনিসটা হলো যে আপনি ইউ ক্যান ব্রিং এক্সিকিউটিভ অর্ডার্স, কিন্তু যেখানে কনস্টিটিউশনের সাথে এটা সংঘর্ষিক, সেখানে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের বাইরে গিয়ে কোনো ধরনের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কিন্তু এখানে আনা যাবে না। সো এখানে ডোনাল্ড ট্রাম্পের টিম যেটা দাবি করছেন সেটা হলো যে একটা সেকশন 2 কিংবা 3-তে একটা এক্সেপশন আছে, এবং এই এক্সেপশনটা মূলত মিন করা হয়েছে যারা ডিপ্লোমেট থাকবেন তাদের
সন্তানদের জন্য সিটিজেনশিপটা অ্যাপ্লিকেবল হবে না। সো এই এক্সেপশনটাকে খুব ব্রড ভাবে ডিফাইন করতে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, এবং ফোর্স করছেন যে বাবা মা কেউ যদি নাগরিক না হয় তাহলে পরে তার সিটিজেনশিপ থাকবে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে মানে এগেন ইন দ্য পাস্ট উই হ্যাভ সিন যে এই সুপ্রিম কোর্টই রায় দিয়েছে যে প্রেসিডেন্টের আনলিমিটেড পাওয়ার, তাকে তার পাওয়ারকে চ্যালেঞ্জ করা যাবে না, যে কারণে জানুয়ারি 5 6 জানুয়ারির ঘটনাগুলোর থেকে ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দেওয়া হয়েছে। সো এই মানে এত অবভিয়াস বিষয়ে আমরা মনেই করতে পারি যে কোর্ট হয়তো রায় দেবেন, কিন্তু যেহেতু এটা হেভিলি কনজারভেটিভ একটা কোর্ট, সুতরাং এই কোর্ট কি রায় দেয় এটা আমরা দেখার ব্যাপারে অপেক্ষা করছি। এবং সত্যি কথা বলতে কি, আমরা যদি দেখি যে তিনটা যেই আপনি বলেছেন শুরুতেই যে তিনটা যেই গার্ড রেল একটা রাষ্ট্রে, এক্সিকিউটিভ বডি, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি। সো এক্সিকিউটিভ ক্ষমতাটা তিনি পুরাপুরি ব্যবহার করছেন, এবং আমরা যদি দেখি যে লেজিসলেটিভ জায়গাটাতে সেখানে কিন্তু রিপাবলিকানরা খুব শেকি অবস্থায় আছে, তাদের কংগ্রেসে যে খুব মানে সুবিধাজনক মেজরিটি আছে সেটা না, একেবারেই মার্জিনাল মেজরিটি, যার কারণে স্টেফানাককে পুল করা হলো, তাকে ইউএন অ্যাম্বাসাডারশিপ থেকে, কারণ দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ কনস্টিটিউয়েন্সি যেখানে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি যে লেজিসলেটিভ জায়গা থেকে কিছু সমস্যা ডোনাল্ড ট্রাম্প ফেস করছেন, এবং কোর্ট থেকে কিছু চ্যালেঞ্জ ফেস করছেন, এবং যেটাকে তারা ডিফাই করার চেষ্টা করছেন। এবং এই যে ট্যারিফ থেকে শুরু করে ইমিগ্রেন্টদের উপরে যে এই ধরনের খড়গ নেমে আসা, স্পেশালি একদম সফট স্পটে আক্রমণ করা, যেটা স্টুডেন্টদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ডিপোর্ট করা, এই সবগুলা কিন্তু একটা নয়েজ, এবং এই নয়েজের মাধ্যমে একটা মানে বেসিক্যালি আমেরিকাকে, এবং আমি বলতে মানে দ্বিধা করছি না যে এটাকে একটা মানে আলটিমেটলি ইউরোপিয়ান ডিনোমিনেটেড হোয়াইট আমেরিকাতে পরিণত করার যে লং টার্ম প্ল্যান, সেটা বাস্তবায়নের দিকে এদিকে যাচ্ছেন। এবং সেটার সাথেই আপনার সেকেন্ড কোশ্চেনটা সামঞ্জস্যপূর্ণ। আমি একাডেমিক হিসাবে আমি খুব লজ্জিত যে ইউনিভার্সিটি গুলা ফাইট ব্যাক করছে না। প্রথমে শুরু করলো কি বলে যে ডিইআই, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম যেগুলো আছে, যেটা মেইনলি এটার মূল পারপাস হলো, হ্যাঁ এটা নিয়ে অ্যাবিউজ হয়েছে, এটা ডেফিনেটলি আমি মানে এই দায়টা ডিইআই কে আমি দিব কিছুটা, যে কিছু কিছু জায়গায় এটাকে অ্যাবিউজ করা হয়েছে, কিন্তু ডিইআই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হলো যাতে করে মানুষ টলারেন্ট হয়, যারা মার্জিনালাইজড, যারা মাইনরিটি, তারা যেন ক্যাম্পাসে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, তাদেরকে এম্পাওয়ার করা হয়। এবং এই ডিইআই প্রোগ্রামের কারণে আফ্রিকান আমেরিকান, ল্যাটিনো, মুসলিম কমিউনিটি, তারা কিন্তু যেই 9/11-এর পরে বিভিন্ন জায়গায়, স্পেশালি মুসলিম কমিউনিটি বিভিন্ন জায়গায় যে পারসিকিউশনের শিকার হয়েছে, সেখান থেকে কিন্তু একটা রিলিফ তারা পেয়েছে। সো এই ডিইআই প্রোগ্রামটাকে বন্ধ ফেডারেল লেভেলে করতে পারে প্রশাসন, ইচ্ছা করলেই এটা ডোনাল্ড ট্রাম্প করতেই পারেন, এক্সিকিউটিভ ক্ষমতা বলে, কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট, প্রাইভেট এবং পাবলিক, এগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলা তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, পাবলিক ইউনিভার্সিটি গুলা যেগুলা স্টেট ইউনিভার্সিটি, তারা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা কিন্তু স্টেটের থেকে ফান্ড পায়, কিন্তু স্টেট তারা কিন্তু কন্ট্রোল না, শুধুমাত্র বোর্ড অফ ডাইরেক্টরের কিছু রিপ্রেজেন্টেশন থাকে স্টেটের, দিজ আর ইন্ডিপেন্ডেন্ট বডি। সো সেখানে স্টেটেরই ক্ষমতা খুব বেশি একটা চলে না ইউনিভার্সিটি গুলার উপরে, এখানে ফেডারেল গভর্নমেন্টের ক্ষমতা থাকার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করলেন, তিনি এই ইউনিভার্সিটি গুলার যে ফান্ড আসে, সেই ফান্ডকে তিনি বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন যদি ডিইআই তারা অ্যাবলিশ না করেন। এবং এমন অবস্থা যে আমরা প্রফেসর হিসেবে আমাদের সিলেবাসের মধ্যে আমরা ডাইভার্সিটি এবং ইনক্লুশন জাতীয় কোনো শব্দ আমরা ব্যবহার যদি করি, দেন ইট মানে আমাদেরকে আমাদের কমপ্লায়েন্স রিকোয়েস্ট করছে, বলতে তো পারে না, কারণ আমরা যদি ডিনাই করি উই হ্যাভ দেয়ার একাডেমিক ফ্রিডম, কিন্তু আমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছে যে আমাদের ফান্ড বন্ধ হয়ে যাবে যদি তোমরা এই শব্দগুলা বাদ না দিয়ে দাও। সো এই যে একেবারে আপনার মানে জিম্মি করে এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা হচ্ছে ডিইআই থেকে তাদেরকে সরে আসতে, এইটা আমরা আমেরিকার একটা বড় প্রিন্সিপাল আমরা জানি যে এইডকে কখনো ওয়েপেনাইজ করা যাবে না, এবং সেটাই কিন্তু করছেন। এবং আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এখানে সবগুলা ইউনিভার্সিটি যদি এই গ্র্যান্ড বন্ধের যেই
প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের, এর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতো সবাই একসাথে, ডোনাল্ড ট্রাম্প উড ডেফিনেটলি এই প্রশাসনের এই ক্ষমতা থাকতো না। কিন্তু সবাই কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেছে। শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য লোন ভয়েস হেয়ার। তাদের যে 2.4 আই থিঙ্ক 2.2 অথবা $2.4 বিলিয়ন গ্র্যান্ট যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তারা মামলা করছেন। তো হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ইনস্টিটিউশন দ্যাট ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্যাট। এবং আমার বিশ্বাস যে আরো বিশ্ববিদ্যালয়গুলো আসবেন, কারণ যে কাজটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করছেন, যে এইড এবং গ্র্যান্ট বন্ধ করে দিয়ে তাদের, এবং এটা ডিইআই দিয়ে শুরু হয়েছে, এখন এসেছে হলো অ্যান্টিসেমিটিজমের নাম করে প্রো প্যালেস্টিনিয়ান ভয়েসকে একেবারে ক্র্যাশ করে দেয়। এবং সত্যি কথা বলতে কি, এই কাজগুলো, এই ডেসপারেশন গুলা এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে যে আমেরিকান সোসাইটি যে অ্যাওয়্যার হয়ে উঠছে, ডাইভার্সিটি ইনক্লুশন বলেন, প্যালেস্টিনিয়ান রাইটস এর ব্যাপারে বলেন, এই ব্যাপারে যে অ্যাওয়ারনেসটা বাড়ছে সাধারণ মানুষের, এটা বন্ধ করার আর কোনো উপায় না দেখে একেবারে শেষ মুহূর্তে লাস্ট এফোর্ট এটা। এবং আমার বিশ্বাস যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হার্ভার্ডের মতো করে এটাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। I give you a good news and a bad news. The good news is Harvard বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করতে পেরেছে, more money than the government gives it in last few days. $53 billion. Yeah. The endowment $53 billion. হ্যাঁ, সো এটা হচ্ছে গুড নিউজ, এটা একটা আশার আলো, এবং অন্যান্য ইউনিভার্সিটি এখান থেকে একটু সাহস পেতে পারে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আপনি বললেন, মোদ্দা কথা এরকম, ইফ ইউ আর নট হোয়াইট ইউ আর নট আমেরিকান। বাট আমরা যেটি জানি বা যেটি হওয়া উচিত বিশ্বব্যাপী, যে আমেরিকা একটি জিওগ্রাফিক্যালি একটি ভূখণ্ড, এটি সত্য কথা, বাট আমেরিকা ইজ অ্যান আইডিয়া। who gets to become an American, it's not the color of your skin. এটি ট্রাম্প প্রশাসন পছন্দ করছেন না, নো ফ্যাসিবাদ, কোনো ফ্যাসিস্ট সরকার পছন্দ করবেন না, হিটলারও করেননি। হিটলারের প্রসঙ্গ যখন আসলো, হিটলার তো অবশ্যই করেননি, এটি সবাই জানেন, মুসোলিনি, হিটলার, দে আর অল নোন ফর দিস, উই অল নো। কিন্তু এই দুজনের কথা বলছি আরেকটি কারণে, এই দুজনে কিন্তু এডুকেশন সিস্টেমের উপর চরমভাবে চেপে বসেছিলেন, এবং এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করা তাদের অন্য একটি কারণ হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান যে ইয়াং যারা ছিল, তারা ওই এডুকেশনের মাধ্যমেই বিশ্বাস করতো দে আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এরিয়ান নেশন, তাদের উপরে কোনো নেশন নেই, এবং তাদের উপরে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে, দে আর দ্য বেস্ট ইন ওয়ার অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এভরিথিং। এটি কিন্তু এসেছে ওই এডুকেশন সিস্টেমের পরিবর্তনের কারণে, এবং কম বেশি সব ফ্যাসিবাদ সরকার এটি করে থাকেন। বাংলাদেশে হাসিনা সরকার ওইটি করেছিলেন, সময় খুব একটা পাননি, 50 বছর সময় পেলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো। ওকে, বাট এটি ট্রু। আমার প্রশ্ন হাসান ফেরদৌস আপনার কাছে, ট্রাম্প প্রশাসন কেন এই ইন্টেন্ট রাখছেন টু টেক কন্ট্রোল অফ দ্য এডুকেশন সিস্টেম? দিন শেষে উনি পারবেন কি জয়ী হতে, নাকি সিস্টেম উইল প্রিভেল? হাবিব ভাই, মাথা রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প একা নন, তার সঙ্গে একটা ক্যাম্পেইন, একটা মুভমেন্ট আছে, কনজারভেটিভ মুভমেন্ট। আপনি একটু বললেন না যে আমেরিকা কার। ওকে, একটু যোগ করে দিই আমি, আপনি যে তাহলে আমাদের সবার বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা যতদূর জানি যে এডুকেশন হচ্ছে, আমেরিকার এডুকেশন বিশ্বব্যাপী সমাদৃত এবং সুনাম যার আছে, এটিকে অনেকেই বলেন যে আমেরিকার সফট পাওয়ার, পৃথিবীর সব জায়গা থেকে আমেরিকাতেই মানুষ পড়তে আসে। এর একটি অন্যতম কারণ হচ্ছে আমরা সুফল পাই আমেরিকার রিসার্চ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নোবেল প্রাইজ ইন ইনোভেশন, ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সবকিছু এই এডুকেশন সিস্টেমের মাঝখান থেকে এসেছে। তাহলে প্রথম প্রশ্নটা থাকলো আপনার কাছে, আসলে ট্রাম্প জয়ী হবেন কিনা এটি ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। সেকেন্ড হচ্ছে, এই যে সিস্টেম অফ রিসার্চ অ্যান্ড সায়েন্স অ্যান্ড এডুকেশন টেকনোলজি, এটি ব্যাপকভাবে ধ্বংস করার ক্ষেত্রে উঠে পড়ে লেগেছেন কেন তিনি? প্রথমটা আগে বলি, হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই এখন অনেক আগে থেকেই এলিট ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলে আসছে। আমেরিকার যে লিবারাল কালচার, আমরা যে কালচার বাস করি, ভেরি মাচ লিবারাল এবং মাল্টি কালচারাল, কেমন এটা একটা জিনিস। আর 2 নম্বর, এই কালচারটা অ্যালাউ করে ডিসেন্টকে, ভিন্ন মতকে অ্যালাউ করে। যে কনজারভেটিভ মুভমেন্টের কথা বলছি আমরা, সেই কনজারভেটিভ মুভমেন্ট চাইছে যে তাদের যে ওয়ার্ল্ড ভিউ, বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব বিখ্যাত তাদের, তাকে স্ট্যাবলিশ করা।
এবং এই বিশ্ববিখ্যাত প্রচেষ্টায় বড় বাধা কি? বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে লিবারেল ইনস্টিটিউশনগুলি। হার্ভার্ড 400 বছরের পুরনো বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, ইয়েল, নেম ইট, এটা সব প্রাইভেট বডি কিন্তু এরা বিপুল সংখ্যা বিপুল পরিমাণ অর্থ পায় সরকারের কাছ থেকে, গ্র্যান্টস পায়। ট্রাম্প সাহেব চাইলে এটাকে বন্ধ করতে পারবেন না, কিন্তু তিনি কি পারেন? তার সরকারি টাকাটা বন্ধ করে দিতে পারেন। কেন তিনি করছেন? আমি বলেছি আগে, 2 বছর আগে এই জেডি ভ্যান্স সাহেব বলেছেন আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর আর দ্য এনিমিজ, লিটারালি তার কথা এটা। কেন? কারণ এদের নেতৃত্বে, এদের অধীনেই এই লিবারেল চিন্তা ব্যবস্থা, সিস্টেম অফ থট প্রচারিত হচ্ছে। যেমন ধরা যাক, আমরা দেখেছি গত বছরে গাজা আক্রমণের পরে সারা ক্যাম্পাস জুড়ে আন্দোলন। হার্ভার্ড, আমাদের কলম্বিয়া, এরা কিন্তু গ্লোবাল লিডারশিপ অ্যাচিভ করেছিল গাজা প্রশ্নে রেজিস্ট্যান্সের। এবং ট্রাম্প প্রশাসন বলছে যে এই লিবারেল এডুকেশন হচ্ছে এর জন্য দায়ী। এটা আমার সরকারি পজিশনের কন্ট্রাডিকশন। তিনি বলছেন যে এটা আমার ন্যাশনাল পলিসি নয়, এটা আমার অফিসিয়াল পলিসি নয়। স্কুল তুমি কেন পার্সু করবে? এটা যদি পার্সু করো, তোমাকে আমি টাকা দেবো না। মজা হচ্ছে, আপনি যেটা বললেন এর ফলটা কি দাঁড়ায়? যদি আমি আপনার কাছ থেকে এই $400 মিলিয়ন কলম্বিয়া থেকে নিয়ে নিলাম, 2.2 বিলিয়ন নিলাম হার্ভার্ড থেকে, ক্ষতিটা কার হয়? বিশ্বের সেরা 100 ইউনিভার্সিটির মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে, অলমোস্ট 25% মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন? কারণ তারা এই মুক্ত চিন্তার ক্ষেত্র তৈরি করেছে। আমার চেয়ে ভালো বলতে পারবেন নকিব ভাই, যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ক্ষেত্র যেখানে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। এখন যদি আপনি বাইরে থেকে ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং আপনার প্রশাসন চাপিয়ে দেন যে না, আমার মতামতটাই তোমাকে এস্টাবলিশ করতে হবে, মতামতটা কি? আপনি বলা শুরু করেছেন, আমি অ্যাড করি। কনজারভেটিভ ফিলসফির 3টে এলিমেন্টস আছে। হু ইজ অ্যান আমেরিকান? অ্যান আমেরিকান ইজ 1 হু ইজ হোয়াইট, আপনি ঠিক বলেছেন, 2 হু ইজ ক্রিশ্চিয়ান, and 3 হু ইজ কনজারভেটিভ। আমি সেকেন্ড পার্টটাই বলি, ক্রিশ্চিয়ান। আপনি শুনে অবাক হবেন যে স্টেট ডিপার্টমেন্ট থেকে মার্কো রুবিও লিখিতভাবে নির্দেশ দিয়েছেন যে স্টেট ডিপার্টমেন্টের ভেতরে যদি আনক্রিশ্চিয়ান অ্যাক্টিভিটি হয় রিপোর্ট করতে হবে। তিনি স্টাফদেরকে বলছেন তোমরা একে অপরের উপরে নজরদারি করো, যদি কেউ আনক্রিশ্চিয়ান বিহেভিয়ার করে। তার মানে ওই বললাম আগে, আপনি ইউ হ্যাভ টু বি হোয়াইট, ইউ হ্যাভ টু বি ক্রিশ্চিয়ান, এন্ড ইউ হ্যাভ টু বি কনজারভেটিভ। সমস্ত মূল্যবোধগুলি আপনার, যেমন ধরো LGBTQ, লিবারেল কি বলে মূল্যবোধ আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে, অন অ্যাবর্শন মনে করা যাক, নারী অধিকারের কথা মনে করা যাক, দিস আর লিবারেল আইডিয়াস, যা কিনা বেসিক্যালি গত 50 বছর থেকে দেখতে আমরা প্রসারিত হয়েছে। এবং এই ক্যাম্পাসে কিন্তু সবচেয়ে বেশি এক্সপ্যানশন হয়েছে। কনজারভেটিভ দেখতে যে আমরা হেরে যাচ্ছি, আমরা পিছিয়ে পড়ছি, এবং এরা এই নতুন জেনারেশন যারা হবে আগামীকাল লিডার, তারা এটাকে এমব্রেস করছে। বলে টু উইন ওভার দেম একটাই পথ আমার, আর সেটা কি? সরকারি নির্দেশ, সরকারি ব্যবস্থাপনা ইম্পোজ করা। কিভাবে আপনি করবেন? টাকাটা তুলে দেওয়া। এর ফলটা কি দাঁড়াবে? আপনি এটাকে বলেন বিজ্ঞান। রিসার্চের ক্ষেত্রে যে বিলিয়নস অফ ডলার্স গভর্নমেন্ট থেকে আসে, তার ফল আমরা সবাই পাই। হার্ভার্ড করে ধরা যাক মেডিসিনের উপর রিসার্চ করছে, ফলাফলটা কিন্তু সারা বিশ্বের মানুষ পাচ্ছে, সারা বিশ্বের লোক পাচ্ছে কিন্তু তার থেকে। এবং সে কারণে আপনি বললেন সফট পাওয়ার। আমাদের সফট পাওয়ারটা কি? আমরা বিজ্ঞানে, আমরা প্রযুক্তিতে, আমরা শিল্পক্ষেত্রে, সাহিত্যে সমাজ থেকে এগিয়ে আমরা। এবং এর পেছনে রাষ্ট্রের একটা ভূমিকা ছিল। রাষ্ট্র অ্যালাউ করেছিল এই ক্ষেত্রে আমাদেরকে ফ্লারিশ করতে। ডোনাল্ড ট্রাম্প সাহেব এটাকে আটকে থমকে দিচ্ছেন, এবং এর ফলটা কি দাঁড়াবে? আমেরিকা উইল বিকাম এ সেকেন্ড ক্লাস কান্ট্রি। এবং সেটি হতে বেশি সময় লাগে না, 15-20 বছর যথেষ্ট। যখন আপনি এখানে পিছিয়ে পড়বেন, আপনি আমেরিকা ইজ অলরেডি এই ডিক্লাইনিং এম্পায়ার। আর এই ইসরায়েলি গাজার যে ঘটনা ঘটছে, যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি, বেসিক্যালি ইটস আমেরিকান সমর্থন পুষ্ট এবং ডাইরেক্টলি আমেরিকান ওয়ার বলতে পারেন। সেটিতে আরেকটি জিনিস হয়েছে, বিশ্ববাসীর যে সম্মানের জায়গায় ছিলেন আমেরিকা, সেটি কিন্তু নেই। দে লস্ট দ্য রেসপেক্ট। পৃথিবীর বৃহদাংশ, আমি বলবো 60% লোক, দ্য গ্লোবাল সাউথ, they don't respect. Even the Europeans do not respect America now. আর ইসরায়েল
কমপ্লিটলি লস তার ক্রেডিবিলিটি, রোগ স্টেট, সবাই জানে। সো ইসরায়েলের প্লট কমপ্লিটলি ইজ গন। যদি আসলে কেউ উইনার হয়ে থাকে, বিশ্ব মানবতা জয়ী হয়েছে এখানে, ফিলিস্তিন মানবতার জয়ী হয়েছে, এবং সম্মান হারিয়েছে এবং ক্রেডিবিলিটি হারিয়েছে দুটি দেশ, অ্যান্ড দে আর বোথ ব্যাড। ইতিহাস তার সাক্ষী। এনিওয়ে, আমেরিকা, এক্সাম্পল দিই, আপনি বললেন তো যে আমেরিকা হেরে যাচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে টেকনোলজিতে কিভাবে হারছি আমরা। যখন চ্যাট জিপিটি আসলো, 1 বছর আগের কথা, 2 বছর আগের কথা বলছি আমি, চ্যাট জিপিটি ম্যাসিভ একটা এক্সপ্লোশন ঘটলো, অফকোর্স, যে টেকনোলজিক্যালি কত অ্যাডভান্স হয়েছি আমরা। বিলিয়নস অফ ডলার্স ওয়াজ স্পেন্ট, এটা চ্যাট জিপিটি ডেভেলপ করতে বিলিয়নস অফ ডলার্স স্যাম অল্টম্যানের কোম্পানিটা করেছে। কেমন লিটারালি কয়েকশো মিলিয়ন ডলার দিয়ে, ফ্র্যাকশন অফ দ্যাট মানি দিয়ে, তাই না, একই জিনিস ইনোভেট করলো, একই জিনিস ইনভেন্ট করলো। তার মানে আমাদের বিলিয়নস অফ ডলার্স আর চায়নার কয়েকশো মিলিয়ন ডলার, রাইট, কতটা তারা অ্যাডভান্স হয়েছে এবং কত কম খরচে। আমরা তো কোনোভাবেই চায়নার সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না আমরা। It's a good point. It brings me to the trade war. I'm going to go there right now. এখন এই কথা সময় আপনি আমাকে একদম, you led me to this discussion. Thank you. China, JD Vance বলেছেন they are peasant. Peasant, কৃষক খামারি, এরা কি এই শিখাবে? কত বড় অজ্ঞ হলে, আমি লজ্জা পাই যে এই লোক হার্ভার্ডে পড়ালেখা করেছেন। হার্ভার্ড ল, it puts me in shame, to be honest with you. Anyway, যে কোনো দেশের উন্নতি আপনি দেখবেন প্রথমে শুরু হয় কৃষি খাতে, সেটা ডেভেলপ হয়, সেটা ডেভেলপ হয়ে একটি উন্নত পর্যায়ে যায়, তারপরে তারা কলকারখানা স্থাপন করে, দেন দ্য industrial revolution happens, and then science will come in and take them to the next level. এটি বোঝার জন্য বিগ রকেট সায়েন্স হওয়ার প্রয়োজন নেই। আপনি চায়নার কথা বলছেন, আপনি দেখুন ইভিতে চায়না আমেরিকাকে অনেক পিছনে ফেলেছে। এলন মাস্ক সরকারির পয়সা অপচয় করে ভর্তুকি নিয়ে তার সম্পূর্ণ ইভি ইন্ডাস্ট্রি দাঁড়ি করেছেন। গত 5 বছরের নতুন কিছু নেই, নো নিউ টেকনোলজি, নো নিউ ডিজাইন, নো নিউ মডেল, নো নিউ সফটওয়্যার। এখন তারা ইম্পোজ করছেন ট্যারিফ চাইনিজ ইভির উপর, যাতে এটা না আসে। কখনোই ট্যারিফ ইম্পোজ করে ইনোভেশন ঠেকানো যায় না। যদি আপনি কম্পিটিশনে থাকতে চান, আপনার নতুন নতুন ইনোভেশন থাকতে হবে। ইটস ভেরি সিম্পল। এনিওয়ে, নকিবুর রহমান, আপনি ইকোনমিক্সের প্রফেসর। আই এম গোয়িং টু ইয়োর ফেভারিট সাবজেক্ট নাও। ট্রেড ওয়ার হয়েছে, শুরু করেছেন মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, এবং উনি প্রথমেই মনে করেছিলেন যে এই ট্রেড ওয়ারের মাধ্যমে সবাইকে কুপকাত করে দিবেন, সবাই এসে তার পা ধরে, and he used actually যে kissed his back, begging for help. But we are in real life we are seeing even the মানে ছোট্ট ছোট্ট দেশ, বাংলাদেশের মতো দেশ, ইন্দোনেশিয়ার মতো দেশ বলছে, আমি সেদিন দেখছিলাম বাংলাদেশ থেকে বলছে, তারা এখন সাউথ আমেরিকায় বায়ার খুঁজে পাচ্ছেন এবং তারা সেখানে ট্রেড করবেন, তাদের খুব একটা বড় ক্ষতির মুখে পড়তে হবে না। তো অন্যান্য দেশরা এরকম করছে। চায়নার উপর দেখছিলাম আমি, তারা এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি থেকে তারা শিখে গেছেন যে আমেরিকার উপর তাদের নির্ভরতা কমাতে হবে। রাইট নাও তাদের 100%-এর মাত্র 15% বাণিজ্য করে থাকে আমেরিকার সাথে। এই ট্রেড ওয়ারে কে জয়ী হবেন, আমেরিকা না চায়না, এবং কেন? আমি আপনার প্রশ্নের শেষ অংশটা দিয়ে শুরু করি যে যখনই ট্রেড ওয়ার হয়, এই ট্রেড ওয়ারের লুজার হলো সবাই। I agree. এটা দিয়ে আমরা যদি 1930s এর ট্রেড ওয়ারটা যদি ধরি, তখন so basically it led to depression, of course, তাই না? সো ট্রেড ওয়ারের ফলাফল কখনো ভালো হয় না, এটা ডোনাল্ড ট্রাম্প জানেন এবং এটা সবাই জানে। সো বেসিক্যালি আমার মনে হয় যে হি ইজ অ্যাডভাইসড বাই সাম ভেরি শ্যালো ইন্ডিভিজুয়ালস, যাদেরকে ইভেন ইলন মাস্ক পর্যন্ত বলেছেন যে দে আর বোন হেডেড, তাই না? সো কারণ বিষয়টা হলো যে আমার মনে হয় যে এখানে আমরা যদি দেখি যে অলরেডি সিনেটর বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন, যারা মেইনলি ওয়াল স্ট্রিট হক, তারা কিন্তু অলরেডি ইনসাইডার ট্রেডিং এর কথা বলছেন, যে যেই ট্যারিফ ঘোষণার মাধ্যমে আমেরিকা $6 ট্রিলিয়ন ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গিয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে কিছু কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান
যারা ডোনাল্ড ট্রাম্পের সরকারের সাথে কিংবা ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির সাথে রিলেটেড, দে বট ওয়েন দ্য মার্কেট ওয়াজ ইন ডিপ, এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প পরের দিন যখন ট্যারিফ গুলো স্থগিত করলেন, রেট্রোঅ্যাক্টিভ রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত করলেন, আমরা দেখেছি যে মার্কেট একটা হিউজ জাম্প করেছে। সো এই যে বিষয়টা যে তিনি একদিন ট্যারিফ ইম্পোজ করছেন, পরের দিন এসে আবার বলছেন যে আমি 90 দিনের জন্য স্থগিত করছি, কিছু কিছু দেশের ক্ষেত্রে এটা এক্সেপশন, এই যে সি-স খেলাটা, এবং এর মাধ্যমে বাজারে একটা ক্যাপিটাল মার্কেটে স্পেশালি একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। এবং আমরা যদি দেখি যে এই অস্থিতিশীলতার মধ্যেও সাম পিপল আর, while most people are losing money in the capital market, some people are still making money. এবং এখানে ইনসাইডার ট্রেডিং আছে কিনা এটা কিন্তু অলরেডি there are investigations, এবং মার্জরি টেইলর গ্রিন সহ অনেক কংগ্রেসম্যান, অনেক কংগ্রেসম্যান এন্ড ওমেন তারা কিন্তু একেবারে তাদের, কারণ বিকজ এগুলা কিন্তু লুকানোর কিছু নাই, অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট। কিন্তু বিষয়টা হলো যে এখানে এই বিহেভিয়ারটা, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে কোর্ট কিংবা মানে ডিউ প্রসেসকে ডিফাই করার যে টেন্ডেন্সি, তারা এটা করছেন উইথ ফুল নলেজ যে তারা যদি দোষী সাব্যস্তও হন, ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই যে মেন্টালিটি, এই যে ডিউ প্রসেসের ব্যতয়, এটাই হলো আমেরিকাকে দুনিয়ার বুক থেকে, আমেরিকার যে মোরাল স্ট্রেংথ, যে মোরাল লিডারশিপ, এটা থেকে কিন্তু পিছিয়ে ফেলবে। আমেরিকা কিন্তু পৃথিবীতে শক্তিশালী আমেরিকার সামরিক সম্পদের কারণে না, আমেরিকা শক্তিশালী হলো আপনি যেটা বললেন, আমেরিকার সায়েন্স এন্ড টেকনোলজি এবং এডুকেশন, এটাই হলো আমেরিকার মূল পাওয়া। এবং এটার থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি। আমরা যদি এখন দেখি যে আপনি যেটা বললেন যে তিনি আশা করেছিলেন যে সবাই তার পায়ে লুটিয়ে পড়বে, কিছুটা হলেও তিনি সেটাতে সাকসেসফুল হয়েছেন। এবং এটা হলো ছোট ছোট দেশগুলোর জন্য, যে দেশগুলা মানে আমেরিকার ভর্তুকির উপরে ডিপেন্ড করে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশের কথাও ধরি, যদিও বাংলাদেশ, আপনি বললেন যে বাংলাদেশ সাউথ আমেরিকাতে বায়ার খুঁজে পাচ্ছে, তো বাংলাদেশের এক্সাম্পলটা যদি আমরা দেই যে বাংলাদেশ, আমেরিকা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে হলো প্রায় $8 বিলিয়ন, 6 থেকে $8 বিলিয়ন গুডস, এর মধ্যে গার্মেন্টস হলো বেশি, আর বাংলাদেশে এক্সপোর্ট করে হলো $2 বিলিয়ন কাছাকাছি। সো মোটা দাগে $6 বিলিয়ন একটা ঘাট। এখন বাংলাদেশে আমেরিকার পণ্যের উপরে যে ট্যারিফটা, কোনো ক্ষেত্রে এটা 75%, এটা এই কারণে না যে আমেরিকান পণ্য বাংলাদেশি বাজারে ঢুকুক, এটা বাংলাদেশ চায় না। এগুলার বিভিন্ন কারণ আছে। গাড়ির উপরে ট্যারিফের কারণ হলো যাতে করে ঢাকাতে নতুন গাড়ি সয়লাভ না হয়ে যায়, বাংলাদেশের রাস্তাঘাট কম, তো এই কারণে গাড়ির উপরে 100% থেকে শুরু করে ডিপেন্ডিং অন দ্য কার 400% পর্যন্ত ট্যারিফ রয়েছে। তো এই ট্যারিফটা কিন্তু ব্ল্যাঙ্কেট না, এবং এটাকে আপনি গড়ে 75% বললে ইট উইল বি এ মিসরিপ্রেজেন্টেশন, কারণ কিছু কিছু পণ্যের উপরে ট্যারিফ কম, কিছু কিছু পণ্যের উপরে ট্যারিফ বেশি। তো এই ট্যারিফটা যদি 0%ও করে দেওয়া হয়, বাংলাদেশ কিন্তু আমেরিকা থেকে $8 বিলিয়ন পণ্য কিনতে পারবে না। তুলা কিছু কিনতে পারবে, সয়াবিন কিছু কিনতে পারবে, কিন্তু ওই মানে এই পণ্যগুলা কিন্তু অনেকটা ইনএলাস্টিক, এদের ডিমান্ডটা, মানে আপনার ট্যারিফটা কমিয়ে ফেললেই যে অটোমেটিক্যালি ডিমান্ড বেড়ে যাবে এটা না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বাংলাদেশ থেকে যে জিনিসগুলা আমেরিকা ইম্পোর্ট করে, গার্মেন্টস এর কথা বলি, ধরেন, সো গার্মেন্টসে এখন 35% ট্যারিফ তারা প্রপোজ করেছে, যদিও এটা 90 ডে এর জন্য স্টপ, কিন্তু যদি 35% ট্যারিফ প্রপোজ করা হয়, আমেরিকানরা অন্য যেই কম্পিটিটিভ মার্কেট থেকে কেনে, ফর এক্সাম্পল কম্বোডিয়ার উপরে আমেরিকা 49% ট্যারিফ করে, সো দ্যাট ইজ দ্য বিগেস্ট কম্পিটিশন অফ বাংলাদেশ। সো আমেরিকানরা কিন্তু তাদের যদি কস্টের কথা ধরেন, সবকিছু মিলে স্টিল তাদেরকে বাংলাদেশ থেকেই কিনতে হবে, তো কিন্তু কেনার পরিমাণটা তাদের কমে যাবে। এবং বাংলাদেশ যদি মানে নিজেদের ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করে, তখন তারা ডোনাল্ড ট্রাম্পকে তোষামত করবে যে তোমরা আমার ট্যারিফটা কমিয়ে দাও, কিন্তু এটা আমেরিকার ওভারঅল ইকোনমির উপরে কিন্তু কোনো ইম্প্যাক্টই ফেলবে না। বিগেস্ট প্লেয়ার হলো চায়না, জাপান, কানাডা, মেক্সিকো, ইউরোপিয়ান দেশগুলা, এরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ, স্পেশালি চায়না, টোটালি ডিফাই করছে। ডোনাল্ড ট্রাম্প যতবার ট্যারিফ বাড়াচ্ছে, চায়নাও ট্যারিফ বাড়াচ্ছে। এটার ফলশ্রুতিতে আমি ইমিডিয়েট এটা বলেই শেষ করছি, দেখেন কি হচ্ছে। ডেট্রয়েট, আমেরিকা, যে মিশিগান ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করেছে এবার, সেই মিশিগানের পোর্ট অলরেডি তাদের শ্রমিকদেরকে ছাঁটাই করা শুরু করেছে, কারণ
তাদের একটা বিরাট অংশ F-150 গাড়ি ট্রাক তারা যেটা চায়নাতে তারা পাঠান, চায়নাতে তারা এক্সপোর্ট করেন। চায়না অলরেডি হায়ার টেরিফের কারণে 140% টেরিফের কারণে চায়না কিন্তু চাইনিজ মার্কেটে এটার ডিমান্ড কিন্তু অলরেডি কমে গিয়েছে। এটার ফলশ্রুতিতে তিনি ডোনাল্ড ট্রাম্প যেই উদ্দেশ্য, যে রেটরিক নিয়ে এই টেরিফ গুলা করছেন, যে আমেরিকাতে পণ্য উৎপন্ন হবে, আমেরিকাতে জব ফিরে আসবে, ঠিক তার উল্টাটা হচ্ছে। ফোর্ড অলরেডি তাদের শ্রমিকদেরকে ছাঁটাই শুরু করেছে, কারণ ডিমান্ড কমে যাচ্ছে। আমেরিকান ফোর্ড A-150 ট্রাক গুলা বাইরে বিক্রি কমে যাবে। সো বেসিক্যালি, এবং চায়নাও কিন্তু দে আর ভেরি প্রাউড নেশন। তারা কিন্তু এই ধমকিতে যদি তারা বাল্জ ডাউন করে, তাদের অর্থনীতিতে ক্ষতি অবশ্যই হবে, কারণ চায়নার ক্যাপাসিটি বেসিক্যালি ওয়াজ বিল্ড। আমেরিকা হলো সবচেয়ে বড় কনজিউমার মার্কেট। আমেরিকাতে যদি তারা তাদের পণ্য রপ্তানি না করতে পারে, তাহলে পরে তাদের অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাট দে আর উইলিং টু টেক দ্যাট হিট। এবং সাথে সাথে আমেরিকার এটা মনে করতে হবে যে পৃথিবীর পপুলেশনের কিন্তু তারা একটা স্মল পোর্শন, যদিও অর্থনীতির একটা বড় অংশ। খুব দ্রুত চলে যেতে পারে। ধন্যবাদ। আমি এই ব্যাপারটি আমাদের হাতে সময় কম। আমেরিকা যেভাবে ট্যারিফটা আরোপ করেছে বিশ্বব্যাপী, তাতে অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে বিশ্ববাসীর কাছে পুনরায় হেয় প্রতিপন্ন হচ্ছেন। যে মানুষটি আমেরিকান প্রোডাক্ট সাদরে গ্রহণ করত, 2 পয়সা বেশি দিয়ে ক্রয় করত, সেও বলতেছে আই উইল নট বাই আমেরিকান। আমি সারা বিশ্বের কথা বলছি। আর ট্যারিফ দিয়ে কোনো কিছু আটকানো যায় না। আমি বাংলাদেশের অ্যাগেন ব্যাড এক্সাম্পল, কারণ বাংলাদেশে বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, চোর চামার মন্ত্রী প্রতিমন্ত্রী গুন্ডা বদমাশগুলা এদের সহযোগী হয়। কাজেই সেখানে আপনি কি আশা করতে পারেন? তারপরে একটি উদাহরণ দেই। বাংলাদেশে ইন্ডিয়ান মোটর সাইকেলের উপর 300% ট্যারিফ আছে। কেন 300% ট্যারিফ? বাংলাদেশ মোটরসাইকেল বানায় না। গাজী একবার বানিয়ে আনলো, সেই মানে ছাগলের চেয়েও কম দ্রুত, মানে কম বেগে চলে সেটি, এরকম অবস্থা। বাংলাদেশের মানুষ কি হিরো হন্ডা কেনা বন্ধ করেছে? করেনি। 300% বেশি দিয়েই ক্রয় করছেন। এটি তাদের প্রয়োজন। ওকে, তো ট্যারিফ যৌক্তিক হতে হবে, যেটা কাজে আসবে। অযৌক্তিক যখন কোনো কিছু করবেন, আপনি এখানে জয়ী হবেন না। আমি আরো 2টি প্রসঙ্গ ছিল, ইরান এবং গাজা, আমি এটা বাদ দিব। আমি হাসান ফেরদৌস আপনাকে যাবো, আপনার কাছে আমি যাবো বাংলাদেশ প্রসঙ্গে একটু। পাকিস্তান ইজ ইন বাংলাদেশ, কথাটা শুনে একটু মানে নট এন্টায়ার পাকিস্তান ইজ ইন বাংলাদেশ, আপনি বুঝতে পারছেন। প্রায় 15 বছরের বিরতির শেষে ঢাকায় গত বৃহস্পতিবার বৈঠকে বসেছেন বাংলাদেশ ও পাকিস্তানের 2 পররাষ্ট্র সচিব। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের 9 দিন আগে এই বৈঠক হয়ে গেল। 2 পররাষ্ট্র সচিবের আলোচনাকে দেখা যাচ্ছে 1.5 দশকের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসাবে। কারণ দুপক্ষই সম্পর্ক এগিয়ে নিতে আলোচনায় এবং জন্য এই প্রক্রিয়াগুলো নিয়মিত রাখার ব্যাপারে জোর দিয়েছেন। বৃহস্পতিবার গতকাল বৈঠক নিয়ে 2 পক্ষই আলাদাভাবে বিবৃতি প্রকাশ করেছেন, পাশাপাশি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। 2 পক্ষই সম্পর্ক এগিয়ে নেয়ার স্বার্থে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং পর্যটন খাতে সহযোগিতার উপর জোর দিয়েছেন। আমি আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, এখানে এই রিলেশনশিপের মেরুকরণ পরিবর্তন হচ্ছে কিনা? বাংলাদেশ পাকিস্তান, ইন্ডিয়া কোথায় আছে এখানে, এবং চায়না তার পলিসি যেটি গ্রহণ করছে সেটি ইন্ডিয়া পাকিস্তান, দুঃখিত, বাংলাদেশ পাকিস্তান চায়না একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো ইন্ডিয়া কি, চায়না কি আসলে রাজনৈতিকভাবে এখানে ইন্ডিয়াকে ডিফিট করে দিচ্ছে কিনা? প্রথমত পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা একটা ইমোশনাল। পাকিস্তান বললেই আমরা 71-এর কথা মনে করি, আমরা 30 লক্ষ মানুষের হত্যার কথা মনে করি, আমরা লক্ষ লক্ষ মা বোনের সম্মান ভুলণ্ঠনের কথা মনে করি আমরা। ফলে ব্যাপারটা ইমোশনাল। এই ইমোশনটা ব্যবহার করি কিন্তু আমরা গত 15 বছরে আওয়ামী লীগ আমলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আমরা প্রায় 0 পর্যায়ে নিয়ে এসেছিলাম। সম্পর্ক ছিল বটে, কিন্তু নিকটতা ছিল। বাংলাদেশের কারণেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানে যেতে চাননি বলেই কিন্তু সার্ক সম্মেলন বাতিল হয়ে যায় এবং সার্ক এখন কার্যত ডিফাল্ট, আর বেঁচে নেই। যদিও সার্ক শুরু করেছিল কিন্তু বাংলাদেশ,
দ্য আইডিয়া কেম ফ্রম বাংলাদেশ, জিয়াউর রহমান সময়। তো আগে যেটা বলে ইমোশনাল, তো ইমোশনাল ইস্যুগুলি আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে সরে যাচ্ছে, তার জায়গায় অনেক বেশি বাস্তব মুখে অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে। অ্যাপ্রোচটা হলো কিভাবে? এতদিন আমাদের রাজনীতিতে, আমাদের কূটনীতিতে, আমাদের অর্থনীতিতে প্রধান ফ্যাক্টর ছিল ভারত। ভারত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বানায়, প্রধানমন্ত্রীকে নামায়। ভারত আমাদের ইকোনমিকে ডমিনেট করে, আমাদের মিলিটারিকে ডমিনেট করে। শেখ হাসিনার পতনের পর অবস্থার পরিবর্তন ঘটেছে, ভারত রিট্রিট করছে পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ অ্যাজ ওয়েল। কেমন এই যে ভ্যাকুয়াম তৈরি হলো, এতদিন ভারত ছিল 1 নম্বর আমাদের ত্রাতা, ভারত সরে গেল, ভ্যাকুয়াম তৈরি হলো। এই ভ্যাকুয়াম তৈরির সঙ্গে সঙ্গে, ভ্যাকুয়াম তো কখনো পলিটিক্স ডাজন্ট রিয়েলি লাইক ভ্যাকুয়াম, নেচার ডাজন্ট লাইক ভ্যাকুয়াম, পলিটিক্স নেচারের মতোই। সেই ভ্যাকুয়াম জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন প্রবেশ করতে। চীনকে আমরা আগেই, হাসিনা সরকার চীন ব্যবহার করেছে, চেষ্টা করেছে চীন কার্ড, চায়না কার্ড বলতাম আমরা, ব্যবহার করতে এগেইনস্ট ইন্ডিয়া, দেখেছি আমরা। বাট পাকিস্তান ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট। এখন ভারত সরে যাওয়াতে এই শূন্যতার সুযোগ নিচ্ছে পুরোপুরি পাকিস্তান। কিন্তু মজা হচ্ছে যে পুরনো ইস্যুগুলি কিন্তু এখনো অ্যালাইভ, এখনো তাজা। পুরনো ইস্যু বলতে কি বোঝাই আমরা? যে পাকিস্তান আজ পর্যন্ত 71 জন্য ক্ষমা চায়নি, পাকিস্তান আজ পর্যন্ত 71-এর আগে আমাদের যে সম্পত্তির বৈষম্য ছিল, যে টাকা পাই ওদের কাছে, আমরা টাকা ফেরত পাইনি ওদের কাছ থেকে। আমরা বাংলাদেশের যে সমস্ত আটকে পড়া পাকিস্তানি আছে তাদেরকে তারা ফেরত দেয়নি। দিস আর কি ইস্যুস আমাদের বাইল্যাটারাল সম্পর্কে। যখনই বসেছি বৈঠকে আমরা এই ইস্যুগুলির সামনে এনেছি আমরা। এবারের মিটিংয়েও কিন্তু বাংলাদেশ অ্যাপারেন্টলি বাংলাদেশ এই প্রশ্নগুলি তুলেছিল তাদের পক্ষ থেকে। ঠিক একই মিটিং এর বিবরণ যখন পাকিস্তান দিল, আমরা দেখলাম সেখানে কোনো উল্লেখ নেই, এই 3 ইস্যুর একটা ইস্যু উল্লেখ নেই সেখানে। তারা বন্ধুত্বের কথা বলছে, সম্পর্ক উন্নয়নের কথা বলছে, সরাসরি ট্রেড রিলেশনের কথা বলছে, জাহাজের কথা বলছে, কিন্তু একবারও তারা বলেনি 71-এর কথা। আমার নিজের ধারণা, যতক্ষণ না পাকিস্তান তাদের 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত আমরা পুরোপুরি কমফোর্টেবলি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবো না। ঠিক যেমন বলি জামাতের কথা, জামাত পলিটিক্যালি হ্যাজ বিন রিহ্যাবিলিটেটেড, কিন্তু বারবার প্রশ্ন ফিরে আসে কি তাদের 71-এর ভূমিকাকে। পাকিস্তানকেও এবং জামাতকেও যদি পুরোপুরি পলিটিক্যালি ইন্টিগ্রেট হতে হয়, তাদের কিন্তু ওই 71-এর কথা কিন্তু বলতেই হবে। মিনওয়াইল দেখতে পাচ্ছি আমরা কি ভারত খুব তীক্ষ্ণ সেন দৃষ্টি দেখছে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন। আজকেই তারা দেখেছি প্রেস রিলিজ, স্পোকসম্যান বলছে যে আমরা ব্যাপারটাকে অবজার্ভ করছি। ভারত কি চায় না? ভারত চায় না যে এই বাংলাদেশে এমন কোন সরকার গঠিত যে সরকারটা পাকিস্তানপন্থী হবে এবং যে সরকার মৌলবাদী ব্যবস্থাকে উস্কে দেবে। তাদের এই দুটো প্রধান ডিমান্ড কিন্তু, এবং এই দুটো ডিমান্ডে এখনো তারা অবিচল আছে, যে কারণে তারা কিন্তু এখনো বারবার বলে যাচ্ছে কি তারা একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। হোয়াট ডাজ দ্যাট মিন? ইনক্লুসিভ মানে তারা চায় একটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ লাইট, আওয়ামী লীগ মতো একটা দল তারা চায় নির্বাচন প্রক্রিয়ায়। আমার নিজের বক্তব্য, আমাদের উচিত হবে অনেক কেয়ারফুলি পাকিস্তানের ব্যাপারে আগানো, কারণ পাকিস্তানকে আমরা নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি উইথ ইন্ডিয়া, ইট উইল নট ওয়ার্ক। ভারত আমাদের অনেক নিকটবর্তী প্রতিবেশী, অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের উচিত হবে পাকিস্তান কার্ডকে ব্যবহার না করা ভারতের বিরুদ্ধে। দ্যাট উইল, আমাদের পক্ষে সেটা ব্যাকফায়ার করবে। অনেক বেশি ব্যালেন্স হবে যদি আমরা একই সঙ্গে পাকিস্তান, ভারত এবং চীন সমতার ভিত্তিতে, সার্বভৌমত্ব অধিকারের ভিত্তিতে যদি আমাদের সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করি, যেটা করছে বাংলাদেশ সরকার অলমোস্ট ওপেনলি। তা হচ্ছে যে তারা পাকিস্তানকে ব্যবহার করছে ভারতকে দেখানোর জন্য যে আমার বন্ধু আছে, তোমার দরকার নেই আমার। আই থিংক দ্যাট ইজ ভেরি রং। বাংলাদেশের নীতি হচ্ছে বাংলাদেশ নীতি, না পাকিস্তান নীতি, না ইন্ডিয়ান নীতি, না চাইনিজ নীতি। যদি মাথা তুলে দাঁড়াতে হয়, এটি একটি ব্যাপার। পাকিস্তান 71 ব্যাপার স্বীকার করতে পারে না। তাদের যে রাজনীতিবিদরা আছেন তার একটি বড় কারণ হচ্ছে তারা তাদের আর্মিকে অখুশি করতে পারবেন না। যখনই করবেন তার গদি উল্টে যাবে। দিস ইজ আ বিগ প্রবলেম ইন পাকিস্তান। ডু দে হ্যাভ ইন্টেনশন টু হ্যাভ গুড রিলেশনশিপ? ইয়েস, সো ডু উই। বাংলাদেশও তাই চায়। কিন্তু আমরা কি ইন্ডিয়াকে একেবারে বাদ দিয়ে দিব? না। প্রবলেম হচ্ছে
ইন্ডিয়া যখন আপনার অভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলিয়ে কে প্রধানমন্ত্রী হবে, আপনি যেরকম বলেছিলেন, কে আর্মি প্রধান হবে, এই কাজগুলো শুরু করে, তখন একটি বিরাট সার্বভৌমিক প্রশ্নের মুখে পড়ে যায় বাংলাদেশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের চাহিদা। আমাদের আরও কতগুলো বিষয় ছিল, আলোচনা করতে পারবো না কারণ সময় আমরা পার হয়ে চলে এসেছি। ডাক্তার নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি নিউ অরলিন্স থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনার সময়ের জন্য। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের সাথেই পরবর্তীতে দেখা হবে এবং কথা হবে। ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।